Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠাও বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়ে কথা বলার চেষ্টা করব। আর বিএনপি নিয়ে কথা বলার আগে অবশ্যই বলে নেব, আপনাদের যারা বিএনপির কোর নেতাকর্মী তারা কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন না, পার্সোনালি নেবেন না, কথাগুলো দলীয়ভাবে বলা হচ্ছে। আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে বিচার বিশ্লেষণ করবেন, বিবেচনা করবেন এবং এই ভিডিও থেকে আপনারা যতটুকু জানতে পারবেন, যতটুকু শুনবেন, সেই শোনা থেকে, সেই জানা থেকে অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের যেই নাগরিক অধিকার ভোট, সেই ভোটের ক্ষেত্রে বিবেচনা করবেন যে আপনি কাকে ভোট দেবেন এবং কাকে আপনি ক্ষমতার মসনদে বসাতে চাইবেন। তো শুরু করছি বিএনপিকে নিয়ে। আমরা যদি খেয়াল করি, বিএনপি বাংলাদেশ বর্তমান সময়ে সবচেয়ে বড় দল এবং ক্ষমতায় যাওয়ার দৌড়ে তারা সবার শীর্ষে। তো ওই জায়গা থেকে বিএনপির বর্তমান যে কার্যকলাপ আমরা যদি খেয়াল করি, তাহলে কোনো কার্যকলাপই আসলে জনগণের আশা প্রতিফলিত হয় না তাদের কার্যকলাপে। আমরা যদি খেয়াল করি, যেমন আমরা জুলাই পরবর্তী সময় থেকে যদি দেখি, জুলাই পরবর্তী সময়ে সারা বাংলাদেশে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে সরাতে চেয়েছেন, সেখানে বিএনপি বিরোধিতা করেছেন, যেটা সাধারণ জনগণ খুব ভালোভাবে নেয়নি। পরবর্তীতে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা তারা সেনাবাহিনীর প্রধানের অব্যাহতি চেয়েছেন, সেখানেও বিএনপি সম্পূর্ণ বিরোধিতা করেছে। পরবর্তীতে আরও যদি আমরা দেখি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এর আগেও দুই তিনবার আওয়াজ উঠেছিল এবং ছাত্র জনতা এবং সাধারণ জনগণ তারা চাইছিল আওয়ামী লীগ আগেই নিষিদ্ধ করার জন্য, কিন্তু সেখানেও বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাচ্ছিল না। আমরা যদি দেখি, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যখন সর্বশেষ আন্দোলন হয়, 3 দিন ব্যাপী আন্দোলন হয়, আন্দোলন হওয়ার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কিন্তু এখানে তাদের স্বতঃস্ফূর্ত কোনো উপস্থিতি ছিল না। পরবর্তীতে তারা বিএনপির যেই নীতি নির্ধারণী পর্যায়ের যে সকল নেতারা তারা বলছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখেছি, প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে বলেছি, কিন্তু তাদের বক্তব্যগুলো যে দেখি, আমরা যদি খেয়াল করি বর্তমান সময়টা আসলে ওই আমরা 90s যদি দেখি, 90s একটা সময় ছিল, আমরা যদি 90s রাজনীতিতে দেখি, 90s আমরা কতটুকু শুনতে পারতাম, কতটুকু জানতে পারতাম, আমরা ততটুকুই জানতে পারতাম যতটুকু বাংলাদেশ টেলিভিশন যেটা ছিল, যেটা সারা বাংলাদেশের আনাচে কানাচে চলতো, সেই টেলিভিশনের মাধ্যমে আমরা ততটুকুই জানতে পারতাম যতটুকু একটা সরকার প্রকাশ করতো। কারণ আমরা সবাই জানি বাংলাদেশ টেলিভিশন একটা সরকারি চ্যানেল, সেই টেলিভিশন চ্যানেলে সরকারের মানে ইচ্ছে মতোই তারা হয়তো সংবাদ প্রচার করতো। কিছু আমরা দেখতে পেতাম পত্রপত্রিকা, আর পত্রপত্রিকাও সবাই পড়তো না, হয়তো হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ পত্রপত্রিকা পড়তো। অর্থাৎ তখন কিন্তু সংবাদ ছড়ায়নি, তখন সংবাদ খুব বেশি একটা স্প্রেড হয়নি, সবার ঘরে ঘরে পৌঁছাতো না। কিন্তু এখন যদি আমরা দেখি যে ডিজিটাল যোগাযোগ মাধ্যম, যেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোতে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত দেখি, আপনি এই মুহূর্তে যে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যটা আপনার বক্তব্য দেওয়ার সাথে সাথে লাইভ প্রচার হচ্ছে আমার অজপাড়া গায়ে, আমার চট্টগ্রামে, আমার খুলনায়, বরিশাল, সিলেট, দেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার প্রতি মুহূর্তের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, জনগণ শুনতে পাচ্ছে, জনগণ দেখতে পাচ্ছে। তো জনগণের মুখে ধুলা দিয়ে আপনারা কতদিন রাজনীতি করবেন? আপনারা এখনও 90s পরে আছেন। আমি যদি ভুল না করে থাকি, তাহলে বিএনপির যে দলটা পরিচালিত হচ্ছে, যে স্থায়ী কমিটি আমরা দেখি, নীতি নির্ধারণের পর্যায়ে দেখি, পুরো যেই নীতি নির্ধারণ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন, তারা প্রত্যেকেই 90s আগের রাজনীতিবিদ, তারা প্রত্যেকেই বয়স্ক রাজনীতিবিদ। আসলে আমাদের আসলে তাদের আসলে ধারণাই নেই যে বর্তমান যে ডিজিটাল যুগে আপনি কি বলছেন, কখন বলছেন, কোথায় বলছেন, প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তারা নিজেদের ইচ্ছে মতো বক্তব্য দিয়ে যাচ্ছে, নিজেদের মতো, হয়তো তারা নিজেদেরকে চালাক মনে করছে অতিরিক্ত, না হয় জনগণকে তারা বোকা মনে করছে। আপনারা যদি জনগণকে বোকা মনে করে না থাকেন, তাহলে গত যে আন্দোলনটা হলো, 24-এর যে আন্দোলন হলো, আপনারা আন্দোলনের পরবর্তীতে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন আপনারা কি বলছেন? আপনারা তারেক রহমান মাস্টারমাইন্ড। তারেক রহমান যদি মাস্টারমাইন্ড হয়, তারেক রহমান যদি ছাত্রদের সাথে
যোগাযোগ রক্ষা করে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বলছেন আমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়? তার এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? তিনি কি বোঝাতে চেয়েছেন এই কথাটি দিয়ে? পরবর্তীতে আমরা যদি দেখি, শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে গিয়ে তারা সরাসরি বিরোধিতা করেছে, সেনাপ্রধানকে সরাতে গিয়ে তারা সরাসরি বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান প্রশ্নে তারা এখনও অনড়। কালকে যদি এমন একটা আন্দোলন হয় যে আন্দোলনের সংবিধান অটোমেটিকলি আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, তখন তারা দাবি করবেন যে আমরা পিছনে পিছনে করেছি। ভাই, 90s রাজনীতি এখন আর নেই। এখন সেই রাজনীতি নেই যে আপনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা ন্যাশনাল টিভিতে প্রচার করেছে, কে দেখলো না দেখলো এটা বিষয় না, ওইটা আপনি গুনলেন না। কিন্তু এখন এমন একটা সময়, এখন এমন একটা সমাজ ব্যবস্থা, এখানে প্রতি মুহূর্তে আপনার বক্তব্য রেকর্ড হচ্ছে, প্রতি মুহূর্তে আপনার বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে। তাহলে আপনারা কিভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন? আমি বিএনপিকে নিয়ে বলার একমাত্র কারণ হলো আমি বিএনপির দলটাকে পছন্দ করি, আমার পছন্দের দল বিএনপি। আমি চাই বিএনপি এমনভাবে সংগঠিত হোক যারা দেশ নিয়ে ভাববে, দশ নিয়ে ভাববে, দেশ দশের জন্য কাজ করবে, যারা দেশটাকে এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে যারা, আমি তাদেরকে চাই। আজকে আপনারা যে কাজগুলো করছেন, আপনারা দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনারা সবার পিছনে, আপনারা সংবিধান প্রশ্নে আপনারা বাগা দিচ্ছেন। আপনি দেখেন বিএনপির মতো একটা দল থাকতে হাসনাত আব্দুল্লাহ আজকে সারা বাংলাদেশে হিরো। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, আপনাদের প্রত্যেকটা বক্তব্যের মন্তব্যগুলো দেখেন, মন্তব্যগুলো আমি করছি না, মন্তব্যগুলো আপনার দলীয় নেতাকর্মীরা করছে না, সাধারণ জনগণ করছে, সাধারণ একটা মানুষ করছে, যার রাজনীতির সাথে কোনো সম্পর্কই নেই। সে আপনার বক্তব্যে এসে মন্তব্য করে যাচ্ছে। কি মন্তব্য করছে আপনারা দেখেন। আপনারা এখনও সময় আছে, আপনারা পরিবর্তন হন, আপনাদের বক্তব্য পরিবর্তন করুন, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। ভারত প্রশ্নে আপনারা প্রত্যেকবার আপনারা সময় বলতে চাচ্ছেন যে ভারতের সাথে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। দুদিন আগেও আমরা একটা বক্তব্য দেখেছি যেখানে বলা হয়েছে দলীয় সরকার ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভারত প্রশ্নে আপনাদেরকে স্পষ্ট অবস্থান নিতে হবে। বর্তমান বাংলাদেশে আপনারা যদি বিবেচনা করেন, বর্তমান বাংলাদেশে আপনারা যদি একটা পর্যালোচনা চালান পুরো বাংলাদেশে, তাহলে মোর দ্যান 80% মানুষ পাবেন যারা ভারতের বিরোধী, যারা ভারত বিরোধী অবস্থান নিয়ে আছে, যারা ভারত বিরোধী মনোভাব পালন করে। তাহলে আপনারা ভারতের সাথে কিভাবে বন্ধুত্ব করার চেষ্টা করেন? কিভাবে আপনারা জনসমক্ষে এসে প্রকাশ্যে বলেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে? আমরা যদি খেয়াল করি, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছিলেন 18 কোটি মানুষ চায় আওয়ামী লীগ রাজনীতিতে, 18 কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক। তাহলে 18 কোটি মানুষের কাতারে কি আপনি পড়েন না? 18 কোটি মানুষের কাতারে কি আপনার বিএনপির নেতাকর্মীরা পড়ে না? আপনারা তাদের সাথে না যান, আপনারা এনসিপির সাথে না যান, আপনারা জামায়াতের সাথে না যান, আপনারা আলাদা একটা মঞ্চ করেন, আলাদা জায়গা থেকে আপনারা আপনাদের আওয়াজটা তুলুন যে হ্যাঁ আমরাও চাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, অ্যাটলিস্ট তাদের বিচারটা হওয়া পর্যন্ত তারা নিষিদ্ধ থাকুক। তাহলে আপনাদের অবস্থান স্পষ্ট কোথায়? আপনারা এখনই সকালে একটা বক্তব্য দিচ্ছেন, বিকালে এটাকে পরিবর্তন করে বক্তব্য দিচ্ছেন। এভাবে আপনারা জনগণের মন অর্জন করতে পারবেন না। আপনারা দেখেন, আপনারা গত 8 মাসের পুরো সোশ্যাল মিডিয়া, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি মত প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। আপনি পুরো সোশ্যাল মিডিয়ার যে বক্তব্যগুলো, আপনাদের যে বিশেষ বিশেষ বক্তব্যগুলো আছে, যে বিশেষ বিশেষ সাক্ষাৎকারগুলো আছে, যে বিশেষ বিশেষ ওয়াদাগুলো আছে, সেগুলো আপনারা পর্যালোচনা করুন, মন্তব্যগুলো পর্যালোচনা করুন, একটা টিম গঠন করুন, মন্তব্যগুলো পর্যালোচনা করুন, জনগণ কি চাচ্ছে, জনগণ কি বলছে, সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে। আপনারা দিনকে দিন যতই দিন যাচ্ছে আপনারা সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। আপনাদেরকে নির্বাচন দিয়ে দিলে আপনারা ক্ষমতায় চলে যাবেন, ক্ষমতায় গেলে সব ঠিক হয়ে যাবে। আপনাদের বড় বড় নেতারা সকাল বিকেল ঘুম থেকে উঠেই বলতেছে নির্বাচন দিয়ে দিন, ক্ষমতায় চলে জাতীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা কি এখনো পর্যন্ত বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী, ইন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং সেনাবাহিনী, সেই বাহিনীতে যে সরাসরি আওয়ামী লীগের কর্মীরা আছে, যারা সরাসরি আওয়ামী লীগের দলীয় কর্মী, যারা এই চাকরিগুলোতে এসেছিল, যাদেরকে গত 10-15 বছর ধরে দেখে বাপ দাদার পরিচয় পর্যন্ত দেখে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা ভালো ভালো অবস্থানে আছে, আমলাতন্ত্রে যারা আছে, যারা বিগত 10-15 বছর আওয়ামী লীগের উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে, উচ্ছিষ্ট খেয়ে তাদের
চাকরি ধরে রেখেছে, তাদেরকে পরিবর্তন করেছেন? কত পার্সেন্ট পরিবর্তন করেছেন? কালকে আপনি ক্ষমতায় আসলে আপনি তাদেরকে পরিবর্তন করে ফেলতে পারবেন? তারা আপনার হয়ে কাজ করবে, আপনার পক্ষে কাজ করবে? এটার গ্যারান্টি কি? আপনারা সংবিধানের প্রশ্নে বারবার আপনারা সংবিধান আঁকড়ে ধরে আছেন। আপনাদের নেত্রী, বিএনপির সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন, আমরা যখন ক্ষমতায় যাব তখন এই সংবিধান আস্থা করে ফেলে দেব। তাহলে সেই কথাটা আপনাদের কাছে মূল্য কি মূল্য দিচ্ছেন তার কথাটার? যিনি নিজেই বলেছিলেন এই সংবিধান বানোয়াট, এই সংবিধান তারা নিজেদের মতো করে সাজিয়েছে, এই সংবিধান আমরা ক্ষমতায় গেলে আস্থা করে ফেলে দেব। তাহলে আজকে আপনাদের সেই কথাটার, আপনারা যে কথাটা বলেছিলেন সেই কথাটার মূল্যটা কোথায়? কতটুকু কথা রাখতে পেরেছেন? আপনারা সংবিধান আঁকড়ে ধরে পড়ে আছেন। এই সংবিধান আপনাদেরকে রক্ষা করতে পারেনি। 17 বছর আপনাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে পারেনি। 17 বছর আপনাদেরকে রাস্তায় দাঁড়াবার সক্ষমতা দেয়নি। আপনাদের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী, আজকে আপনারা দেখেন, আজকে আপনারা ঘাটের চাঁদাবাজি নিয়ে মারামারি করছেন। আপনারা কবরস্থানের কমিটির সদস্য নিয়ে মারামারি করছেন। আপনাদের দলীয় লোকজন, কবরস্থানের কমিটি, সেই কমিটি নিয়ে মারামারি করছে আপনার দলীয় লোকজন। যেই 71-এর বড়ি বিক্রি করে, যেই 71-এর চেতনা বিক্রি করে 17 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে, সেই 71-এর চেতনা আপনারা আবার বিক্রি করার চেষ্টা করতেছেন। এটা ফ্লপ বিজনেস, দ্যাট ইজ টোটালি ফ্লপ, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। আপনি দেখেন, একটা বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল দুটা, আওয়ামী লীগ, বিএনপি, সেই আওয়ামী লীগকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা কি ভাবতেছেন? আপনারা কি নিজেদেরকে খুব বেশি চালাক মনে করতেছেন, নাকি জনগণকে খুব বেশি বুধাই মনে করতেছেন? কি মনে করতেছেন আপনারা চাইলেই ক্ষমতায় আইসা যাবেন? আর ক্ষমতায় আসলে আপনারা ক্ষমতাটা টিকিয়ে রাখতে পারবেন? এই প্রশাসনকে আপনারা পরিবর্তন করে ফেলছেন। প্রশাসন আপনাদেরকে ওয়াদা দিয়ে দিছে যে আপনারা ক্ষমতায় আসলে আমরা সবাই একদম আপনাদের হয়ে কাজ করব। আমি বলছি, আমি ছোট্ট একজন ক্ষুদ্র নাগরিক, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি বলছি, কালকে বলেন ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাইড়া দিয়ে চলে যেতে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের বিএনপি জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশের সর্বোচ্চ 6 মাসের মধ্যে। ডক্টর ইউনূস এই একটা নাম এই মুহূর্তে বাংলাদেশটা টিকে রাখছে। শুধু তার নাম আর সুনাম আর খ্যাতি, বিশ্বব্যাপী তার খ্যাতি আজকের বাংলাদেশকে দাঁড়াইয়া থাকতে সহযোগিতা করছে। আপনারা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাটা হয়েছে সেই হত্যাটা নিয়ে আপনারা আন্দোলন করছেন। গত 8 মাসে আপনাদের অন্তর্কুন্দলে 78 জন মানুষ মারা গেছে, সেটার বিচার কার কাছে দিবেন? আপনারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অব্যাহতি চাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের কমিটির কাছে আপনারা দাবি করছেন, রাস্তা বন্ধ করছেন, আন্দোলন করছেন, মিছিল করছেন, মিটিং করছেন। যেই 78 জন মারা গেছে, একজন যদি আপনাদের কর্মী এখানে বিশ্ববিদ্যালয়ের হয়, বাকিরা যারা মারা গেছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদের বিচার কোথায়? তাদের বিচার কার কাছে দিচ্ছেন? তাদের বিচার কে করবে? আপনার দলীয় কর্মীরা মারছে, তারা নিজেদের মধ্যে হানাহানি করে মরছে, তাদের বিচার কোথায়? কার কাছে বিচার দিচ্ছেন? কোথায় আন্দোলন করছেন? আপনার দল কি ব্যবস্থা নিছে? আপনার দল দলীয়ভাবে কি ব্যবস্থা নিছে? শুধু পদ থেকে অব্যাহতি দিলে দলীয় ব্যবস্থা হয়ে গেল? আমি মনে করি যদি আপনি ব্যবস্থা নেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার এই নেতাকর্মীরা উশৃঙ্খলতা করছে, এই নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, হানাহানি করছে, দলীয় অন্তর্গত দলে হানাহানি করছে, একজনের মারছে, তার প্রতি ব্যবস্থা নেবেন। আপনার দলের কর্মীদের দায়িত্ব, অন্য কর্মীদের দায়িত্ব তারা ধরে নিয়ে পুলিশে অ্যারেস্ট করাই দেন, পুলিশের হাতে সোপর্দ করুন। সাধারণ জনগণ তো তার জীবনের রিস্ক নিয়ে তারা ধরতে যাব না। আপনার দলীয় কর্মীদের দায়িত্ব, আপনার দায়িত্ব তারা ধরে পুলিশে দেন। কি ব্যবস্থা নিতেছেন আপনারা? পদ থেকে বহিষ্কার করতেছেন, আজকে পদ থেকে বহিষ্কার করছেন, কালকে একটা মিটিং ডাকেন, মিটিংয়ে সে উপস্থিত। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যেই কোনো জায়গায় আপনি একজনকে বহিষ্কার করছেন, আপনি সর্বোচ্চ একদিন পরে একটা মিটিং ডাকেন, একটা মিছিল ডাকেন, বিএনপির একটা মিছিল ডাকেন, সেই মিছিলে সে উপস্থিত।
তাহলে আপনি কি পরিবর্তন করতেছেন দেশের? জনগণকে কি দিবেন আপনি ভবিষ্যতে? আমি বলতেছি তো, আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে সর্বোচ্চ 6 মাস আপনি দেশে টিকা থাকতে পারবেন না। খুব ভয়াবহ পরিণতি হবে আপনাদের। আপনাদের এই মুহূর্তে প্রয়োজন যেই সংবিধান তারেক রহমানকে 17 বছর দেশে আসতে দেয় নাই, যেই সংবিধান আপনার নেত্রীরে 15 বছর ঘরের বাইর হইতে দেয় নাই, চিকিৎসা নিতে দেয় নাই। ইভেন এমনও সংবাদ এসেছে যে তাকে ডাক্তারি প্রক্রিয়ায় বিষ প্রয়োগ করে মারার প্রচেষ্টা চলছে। আপনার সংবিধানটাকে রক্ষা করতে পারে নাই। আপনার সংবিধান 15 বছর আপনার ভোট দেওয়ার অধিকার দেয় নাই। কি করছেন? সারা বাংলাদেশ যখন 2023 সালে আপনাদের দিকে তাকাই আসছিল, আপনারা ঢাকায় মহাসমাবেশ করছেন, সর্বোচ্চ লাঠির ভিড়ে আপনারা পালাইয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং আপনাদের কমিটির সদস্য, উচ্চ পর্যায়ের সদস্য বলছে আমরা জানের ভয়ে পালাই গেছি। ওই দিন যদি 2-4-5টা লাশ পড়তো তাহলে বুঝতাম যে হ্যাঁ আপনারা লাশ পড়ছে 2-4টা, আপনারা ভয়ে পালাই গেছেন, আপনারা লাঠির ভিড়ে পালাই গেছেন। অথচ যখন জুলাই আগস্টে আন্দোলন হয়, পুলিশ নিজে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজে বলছে যে একজনের মারলে একজনই পরে, বাকিরা ভাগে না, তারা আরও আগেই আসে। তাহলে আপনার দলের যে 23 সালে যে আন্দোলনটা করলেন, আপনারা লাঠির ভিড়ে ভাগে গেছেন, আর গুলি তো দূরের কথা। এখন আপনার এই ছাত্রদলের সভাপতি আদু ভাই, তিনি সামনে এসে বলতেছে কে সমন্বয়ক, কে ছাত্র, কে জামায়াত, আমরাই করছি সব। কই ভাই? ডিজিটাল যুগ, রেকর্ড দেখেন আপনাদের। পরিশেষে এটাই বলবো, আমরা কারু আসলে শত্রু না। আর বিএনপি, আমি বারবার বলি, বিএনপি আমার পছন্দের দল। আমি চাই না আজকের বিএনপি, যেই বিএনপিকে আমরা পছন্দ করতাম, আজকে তাদের কার্যকলাপের কারণে, আজকে তাদের দলীয় কিছু উচ্চ পর্যায়ের নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণে সেই বিএনপি আওয়ামী লীগের মতো আস্থা করে পড়ুক। আমি চাই না। আমি চাই বিএনপি পরিবর্তন হোক। আমি চাই বিএনপির সামনে বাংলাদেশ স্বাধীন শাসন করুক। কিন্তু শাসনটা করতে হবে জনগণের সম্মতিক্রমে, জনগণের আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে। আপনারা নিজেদেরকে অতি চালাক মনে করেন না, আপনারা জনগণকে অতি বোধাই মনে করেন না। আপনারা এখনো 90s সংবাদ নিয়ে পড়ে থাকেন না, যে 90s আমি একটা বক্তব্য দিলাম এটা কেউ শুনবো না। আপনার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেক মুহূর্তের কথা সারা বাংলাদেশে ছড়াই যাইতেছে, আপনি কখন কি বলতেছেন। অতএব আমি আশা করব আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন, যারা বিএনপি করেন, মন থেকে বিএনপি করেন, সবার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারা নিজেদেরকে পরিবর্তন করেন। আপনারা জনতার কথা বোঝার চেষ্টা করেন, জনতার পালস বোঝার চেষ্টা করেন। আপনারা নিজেদেরকে পরিবর্তন করেন। আওয়ামী লীগের জায়গায় আপনারা নিজেদেরকে দাঁড় করাইয়েন না। 71-এর বড়ি আর বেচছেন না, ওইটা ইতিহাস। 71-এ স্বাধীন হয়েছিল, ওইটা ইতিহাস। আপনারা বাংলাদেশের সব, আমরা যদি নেতা নির্বাচন করি, শীর্ষ পর্যায়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 71-এ তার ডাকে মানুষ রাস্তায় নামছে, তার ডাকে মানুষ মুক্তিযুদ্ধে নামছে। কিন্তু যখন স্বাধীনতার পরে সে যখন ক্ষমতার কাছাকাছি গেল, তখন সে হয়ে গেল একনায়ক। সে বাকশাল কায়েম করলো ক্ষমতার কাছাকাছি গিয়ে, তাকেই মানুষ ঘৃণা করতে শুরু করলো। তার মৃত্যুতে মানুষ মিষ্টি খাইলো কেন? শিক্ষা নেন। অবশেষে এটাই আশা থাকবো, বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, যারা বিএনপি করেন, ভালো একটা পোস্ট নিয়ে আসেন, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন সেই বিএনপিকে তৈরি করার, যেই বিএনপির মধ্যে জিয়াউর রহমানের আদর্শ থাকবে, জিয়াউর রহমানের পথ অনুসরণ করে যে বিএনপি আগে যায়, সেই বিএনপি আপনারা তৈরি করেন। আপনারা জনগণের কাতারে আসেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, আপনারা জনগণের কথা বোঝেন, আশা বোঝেন, আকাঙ্ক্ষা বোঝেন, জনগণ কী চায় সেটা বোঝেন। তখনই জনগণ আপনাদেরকে শাসন ব্যবস্থা আপনাদের হাতে দিব, না হলে দিব না। চরিত্র পরিবর্তন করেন। ধন্যবাদ সবাইকে। আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।